টপিক হচ্ছে ক্যামেরার ফাংশন এবং ক্যামেরাকে আমরা কিভাবে অপারেট করব, ফোকাস শিফট কিভাবে করতে হয়, কিভাবে হোয়াইট ব্যালেন্স করতে হয়, কোন সাউন্ডে আমরা ক্যাপচার করব। এক্ষেত্রে আমাকে দেখতে হবে ক্যামেরার পজিশন কিভাবে আমি নিচ্ছি। একটা ক্যারেক্টারের পাসিং যদি লেফটে হয় তার ইন পরের সিনের সাথে কিভাবে রাখ, তাহলে এই মেজারমেন্টটা আগে করে নিতে হবে যে তুমি কতটা এগোবে কতটা পেছোবে। চোখের মনি যদি ক্লিয়ার থাকে আর এই নাক যদি ক্লিয়ার থাকে তাহলেই তোমার মাথায় রাখতে হবে তোমার ক্যারেক্টার ফোকাস রয়েছে। ক্লাসটা করব, আমাদের আজকের টপিক হচ্ছে ক্যামেরার ফাংশন এবং ক্যামেরাকে আমরা কিভাবে অপারেট করব। আমরা বেসিক ক্যামেরার ফাংশনের মধ্যে আমরা শাটার স্পিড, আমরা গেইন, আমরা এনডি ফিল্টার, আমরা অ্যাপারচার, আমরা এগুলো বেসিক জানি। কিভাবে আমাদের ফোকাস করতে হয়, ফোকাস শিফট কিভাবে করতে হয়, কিভাবে হোয়াইট ব্যালেন্স করতে হয়, এবং এর পাশাপাশিও যে কোনো ক্যামেরার কিছু টেকনিক্যাল ফাংশন থাকে যেগুলো হচ্ছে সাউন্ড ক্লিয়ার, যেটা হচ্ছে ফ্রেম রেশিও। নেক্সট হচ্ছে কি অডিও, অডিওর যে বিভিন্ন ভাগ, আগের দিন একটা দেখিয়েছিলাম 32 আর 48 দেখিয়েছিলাম তো, 32K আর একটা হচ্ছে 48K। এই দুটোর মধ্যে কোন সাউন্ডে আমরা ক্যাপচার করব। আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা কোনো সিনেমা বলো, কোনো ওয়েব সিরিজ বলো, কোনো সিরিয়াল বলো বা কোনো শর্ট ফিল্ম বলো, যখন আমরা তার শ্যুট করি আমরা চেষ্টা করি এই সাউন্ডের টেম্পারটাকে আমরা খুব ভালো মতো ব্যালেন্স করার, এবং এটার সাথে ক্যামেরার একটা রেশিওর মাপ যেটা ফাইনালি তোমার পোস্ট প্রোডাকশানে লাগবে। আমি যদি পোস্ট প্রোডাকশানের যদি একটার পর একটা যদি ধাপ যদি তোমাদের বলি, ফার্স্ট আমরা কি করি, ফার্স্ট হচ্ছে আমরা যেটা ক্যাপচার করছি, নয় আমরা রতে শ্যুট করছি, নয় আমরা লগে শ্যুট করছি। শ্যুট করার পর সেটা ফাইনালি চলে যাচ্ছে হচ্ছে পোস্ট প্রোডাকশানে। পোস্ট প্রোডাকশানের ফার্স্ট পার্ট হচ্ছে রাফ কাট করা হচ্ছে। কি করা হচ্ছে? রাফ কাট করা হচ্ছে। আমরা যা যা সিন নিচ্ছি বা যা যা সিনের ডিভিশনগুলো নিচ্ছি ওটাকে থরলি পরপর সাজানো হচ্ছে চরিত্রর ক্যারেক্টার অনুযায়ী, সিন অনুযায়ী। ধরো সাপোজ প্রথমে আমার একটা দৃশ্য রয়েছে, তারপর হয়তো আমি 3 নম্বর দৃশ্য নিয়েছি, তারপর হয়তো 7 নম্বর দৃশ্য নিচ্ছি, বাট ওইভাবে তো আমাদের শ্যুট হয়। যে যখন আমরা সেটাকে সিরিয়ালি সাজাবো আমরা ওটাকে স্টেপ বাই স্টেপ সাজাবো। এক্ষেত্রে আমাকে দেখতে হবে ক্যামেরার পজিশন কিভাবে আমি নিচ্ছি। ধরো সাপোজ একটা ক্যারেক্টারের পাসিং যদি লেফটে হয় তার ইন পরের সিনের সাথে কিভাবে রাখবো, এটা জানা কিন্তু খুব প্রয়োজন, এবং এটা কিন্তু সিনেমাটোগ্রাফারকেই মাথায় রাখতে হয়। ধরো আমি কোথাও ধরো একটা জুম ইন করছি স্লো মোতে, তাহলে আমি যখন আউট করব তখনও কিন্তু আমাকে স্লো মোতেই আউট করতে হবে। এবার দেখো মাঝে একটা গ্যাপ হচ্ছে না, ধরো এতটা আমি আস্তে আস্তে স্লো মোশনে এগোচ্ছি, আবার আমি এতটা আস্তে ব্যাক করছি, তো মাঝে কি একটা গ্যাপ হচ্ছে, তো এই গ্যাপে আমি কি দিয়ে ভরাট করব, যেটাকে আমরা বলি হচ্ছে রেফারেন্স শট। এটাকে আমরা কি বলি? রেফারেন্স শট। মানে এর রেফারেন্স কি যাবে এটাও কিন্তু আমাকে কিন্তু চক আউট করে রাখতে হবে, এটাও কিন্তু আমাকে ভেবে রাখতে হবে, এবং এটাকেও কিন্তু আমার সেম প্যারালালি সেম মুভমেন্টে নিতে হবে। কারণ আমি যদি মনে করি কোনোটা আমি প্যানিং শটের নেব, তাহলে তার রেফারেন্স শট আমাকেও কিন্তু এই প্যানিংয়েই নিতে হবে। কোনো ক্ষেত্রে যদি আমি ক্লোজ মনে করি ব্লকে নেব, তাহলে আমার তার প্যারালালি শট তার পিওভি থেকে আমাকে কিন্তু ব্লকেই নিতে হবে। কোনো ক্ষেত্রে যদি আমি মনে করি টিল্ট আপ টু টিল ডাউন নেব, তার প্যারালালি বা রেফারেন্স শট কিন্তু আমাকে ওই টিল্ট আপ টু ডাউন নিতে হবে। তো এইটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে কি বললাম? তো এটা হচ্ছে প্যারালালি রেফারেন্স শটের ক্ষেত্রে আমরা কিভাবে এই শটটাকে প্রয়োগ করব। এবার নাম্বার 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ফার্স্ট আমাকে করতে হবে কি হোয়াইট ব্যালেন্স। প্রথমে কি করতে হবে? আমাকে হোয়াইট ব্যালেন্স করতে হবে। তার আগে কি করতে হবে? আমাকে ক্যামেরাটা সেট করে নিতে হবে, দেখতে হবে ক্যামেরা যেন ব্যাকা না থাকে, ক্যামেরা যেন কোনো দিকে হেলে না থাকে। আমি কি ফ্রেম নেব সেই ফ্রেম অনুযায়ী আগে আমাকে ক্যামেরাটাকে ফিক্সড করে নিতে হবে। ক্যারেক্টার যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমি মোটামুটি টিল্ট আপ করে হাইট দেবো, ক্যামেরা যদি একটু ডাউনে থাকে তাহলে আমি তাকে নর্মাল, তাকে আমি একটা ধরো এই তার আই লেভেল বরাবর একটা ফ্রেম দেবো। ক্যামেরা যদি একদম লোতে থাকে সেক্ষেত্রে আমি পাতলা ইউজ করতে পারি, বা আমি তাকে একদম টিল ডাউন করে শটটা নিতে পারি। আমি সবার প্রথমে কি করব? ক্যামেরাতে আমি হোয়াইট ব্যালেন্স করব। হোয়াইট ব্যালেন্স আমার হয়ে গেল কমপ্লিট। এবার আমি ফ্রেম কম্পোজিশন, ফ্রেমের পজিশন, যে একটা ক্যারেক্টারকে আমি কতটা জায়গা দেব। তার কারণ হচ্ছে যারা ধরো ক্যামেরার সামনে কাজ করে তারা প্রত্যেকেই ধরো টেকনিক্যাল যে হতে হবে তার কোনো মানে নেই। অনেকে আছে একদম নতুন,
এই যে আমরা যে শর্ট ফিল্মটা করেছি, আমাদের স্টুডেন্টরা অভিনয় করেছে, তারা প্রত্যেকেই নতুন। তোমরাও যেমন শিখছো, তারাও তাদের একটা ভালো লাগা থেকে তারা কাজ করেছে। এবার তাকে তোমাকে কিন্তু ব্রিফ করে দিতে হবে। ধরো আমি তোমায় বলি, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়, তাপস পাল বা এই ধরনের অভিনেতাদের সাথে যখন কাজ করেছি, তারা কেন আজকে আমাদের টলিউডের দিকপাল বা কেন তারা আজকে এই পজিশনে ছিল, তার কারণ হচ্ছে ওনারা বলে দিতে পারতেন যে তুমি কত লেন্স লাগিয়েছো, তুমি কতটা আমায় মুভমেন্ট করবে এবং আমি কতটা এগোতে পারবো। আমি খরাজ মুখোপাধ্যায়ের সাথে কাজ করেছি। খরাজ মুখোপাধ্যায় একটা সিনে উঠবে, উনি ডিওপিকে বলে দিচ্ছেন যে আমি কিন্তু উঠবো, তুমি কিন্তু আমার হেড স্পেস দেখো কতটা রাখবে। এবার নতুন যারা ডিওপি হবে তারা কিন্তু উনি যেই উঠতে যাবে, শটটা কিন্তু কাট করে কিন্তু তুলতে যাবে, শটটা কী হবে, জার্ক খাবে, তাহলে ওকে হেড স্পেস দেবে না। তো এগুলো কিন্তু ডিওপিকে আগে ভেবে রাখতে হবে। ধরো সাপোজ আমি কথা বলতে বলতে আমি উঠতে গেলাম, তাহলে কি হলো, আমার হাইটটা বাড়লো, তো তাহলে আমি ক্যামেরা যদি জায়গা না রাখি টিলটাপে, তাহলে আমার ক্যামেরাটা এরকমভাবে শেক করবে, আমার ফ্রেমটা জার্ক করবে। তো এটা আর্টিস্ট বলে দিচ্ছে যে তুমি কিন্তু এই জায়গাটায় এতটা আমার জন্য হেড স্পেস রেখো। আবার মাথায় রাখতে হবে, এই হেড স্পেস দেওয়ার পরে আমি তো আবার বসছি, তাহলে আমার যখন বসা হবে তখন কিন্তু আমার নিচেও কিন্তু অতটা জায়গা রাখতে হবে। এবার অনেক ডিওপি আছে যার হাত খুব স্মুথ, কি বললাম, যার হাত খুব স্মুথ, সে কি করবে, সেটাকে হালকা করে টিল ডাউন বডিলি করবে। কি বললাম, সে বডিলি করবে, নয় কেউ জায়গা রাখবে। ধরো সাপোজ আমি যদি এখন তোমার মাথার উপরে এতটা যদি জায়গা রেখে দিই, তো দর্শকদের তো কৌতূহল হবে, কেন মাথার উপরে এতটা জায়গা রেখেছে। ধরো সে দুটো ডায়লগ বলার পরে উঠলো, আননেসেসারি তার উপর মাথার উপর এতটা জায়গা রাখার কোনো দরকার নেই। আমি ধরো মনে করলাম যে আমি ওর গায়ে হাত দেব, মানে আমি মুভ করব, ক্যামেরা কি করলো, হঠাৎ করে এই দিকে অনেকটা ফ্রেম রেখে দিল, কোনো প্রয়োজন নেই। ভালো ডিওপি কি করবে, তার বডিলি তাকে মুভমেন্ট করাবে, বডিলি তাকে প্যান করাবে। এটা বডিলি যে মুভমেন্ট করাতে পারবে, যে প্যান করাতে পারবে, সেই কিন্তু একজন ভালো সিনেমাটোগ্রাফার। এক্ষেত্রে অনেকে রিস্ক কেন নেয় না, কারণ অনেকের হয়তো হাত শেক করে, অনেকে হয়তো সেই মুভমেন্টটা ধরতে পারে না। ক্যারেক্টারের মুভমেন্ট ধরা কিন্তু একজন ডিওপির সবার প্রথম কাজ। ডিওপিকে বুঝতে হবে যে ক্যারেক্টার কি মুভমেন্ট করছে। ধরো সাপোজ কোনো ক্ষেত্রে হয়তো আমরা একটা বিগ ক্লোজ নেব, বিগ ক্লোজে হয়তো কোনো একটি মেয়ে, সে হয়তো চোখে অনেকক্ষণ ধরে জলটাকে ধরে রেখে দিয়েছে। আমরা সিনেমা সিরিয়ালে দেখি যে তাকে বলা হয় যে চোখের জলটা হোল্ড করে রাখুন। ফাইনালি আপনি চোখের জলটা ফেলবেন। এবার যখন চোখের জলটা ফেলবে, তখন ডিওপি কী করবে, ওই জায়গাটায় পার্টিকুলার ফোকাস করবে। অনেক সময় ডিওপি তার আগে ফোকাসটাকে শিফট করে ফেলছে, বা ফোকাসটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছে না, ফোকাসটা আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাও কিন্তু ফোকাস পুলার আর ডিওপি এবং সামনে যিনি রয়েছেন, এই তিনজনের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং রাখার প্রয়োজন। এই তাদের মধ্যে যদি এই অ্যাডজাস্টমেন্টটা যদি না থাকে, তাদের মধ্যে যদি এই বোঝাপড়াটা না থাকে, তাহলে কিন্তু সেই সিনটা কিন্তু বারংবার কিন্তু এনজি হবে। ধরো কোনো জায়গায় আমরা দেখাচ্ছি একটা পাসিং শটে কোনো একটি ক্যারেক্টার সে সাইকেল চালিয়ে যাচ্ছে, তো তুমি একটা ক্যারেক্টারকে কতবার বলবে সাইকেল চালিয়ে যেতে? তুমি একবার, দুবার, তিনবার। ভালো কোনো অভিনেত্রী হলে তিনবারের বেশি শট দেবেই না, সে বলবে ওয়ান টেকে ফাইনাল। আমি কেন দুবার দেব? তো তোমাকে সেখানে মেজারমেন্ট করে নিতে হবে সে কোন মোশনে যাচ্ছে। তাহলে এই মেজারমেন্টটা আগে করে নিতে হবে যে তুমি কতটা এগোবে, কতটা পেছোবে। আর এই পুরোটা কিন্তু করতে গেলে তোমার সবার প্রথমে যেটা দরকার, সেটা হচ্ছে ফোকাস মার্কিং। এর আগেও বলেছি, আজও বলছি, আমরা দুরকমভাবে ফোকাস মার্কিং করতে পারি। একটা হচ্ছে রিগের সাহায্যে। ক্যামেরার সামনে যে ম্যাট বক্স থাকে, ম্যাট বক্সের লেফট সাইডে থাকে হচ্ছে তোমার ফোকাস রিগ, যে রিগটা দিয়ে আমরা ফোকাস করি কাছের ক্যারেক্টারকে। আর লং কোনো ক্যারেক্টারকে আমরা ফোকাস করি হচ্ছে ওয়্যারলেস মনিটর দিয়ে। সেখানে একটা মার্কিং করে দেওয়া হয় যে এই জোনটার মধ্যে আপনি পুরোটা অল ক্যারেক্টার ফোকাস, এবং আমরা কি করি, ওটা দিয়ে আমরা ফাইনালি আমরা লিলিপুটে এবং ক্যামেরার ডিসপ্লে উভয় ক্ষেত্রেই, বড় জায়গা হলে আমরা লিলিপুটে দেখি। আবারও মাথায় রাখবে, ডিরেক্টর মনিটর যে থাকে ওখানে কিন্তু ফোকাস বোঝা যায় না, আর ফোকাস করতে হয় সব সময় এই আইবল, চোখের মনি দেখে, আর হচ্ছে নাক। এই দুটো জায়গা থেকেই কিন্তু বড় বড় ডিওপি যারা, ফোকাস পুলার যারা, তারা কিন্তু ফোকাস করে। অনেকে দেখবে গাল দেখে করে, বাট এটা ভুল। চোখের মনি যদি ক্লিয়ার থাকে আর এই নাক যদি ক্লিয়ার থাকে, তাহলেই তোমার মাথায় রাখতে হবে তোমার
ক্যারেক্টার ফোকাস রয়েছে, এবং ফোকাস যখন তুমি করছো সেই ক্যারেক্টার যখন মুভ করছে, সরে যাচ্ছে, তোমাকে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু ফোকাস কিন্তু ছাড়তেও পারে। দেখবে তোমরা যে সিনেমাটোগ্রাফি, এই যে ক্যামেরা যখন তোমরা ইউজ করেছো, এর আগে করেছো বা আজকে করবে, দেখবে ওখানে 1.2, 1.1, 1.3, 1.4 এরকম মাপ দেওয়া রয়েছে। তোমাকে এই মাপটা কিন্তু মনে রাখতে হবে। এবং আমরা সিনেমার ক্ষেত্রে কি করি, আমরা এটাকে ওখানে আমরা টেপ লাগিয়ে নিই, টেপ লাগিয়ে ওখানে আমরা একটা হোয়াইট মার্কার দিয়ে আমরা দাগ দিয়ে নিই। তো সাপোজ ওর দিকে এগোবে, ও যতটা এগোবে ওটাকে আমরা ঠিক ততটাই কিন্তু ফোকাস শিফট করব। আবার ও কি করবে, হেঁটে এসে ওই ঘরে যাবে, ওর এই এতটা যাওয়া, ও যতটা যাবে ওর এই পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, এই মাঝের পয়েন্টটা দরকার নেই, এই পয়েন্ট আর লাস্ট পয়েন্ট আমায় ততটাই কিন্তু ফোকাস মার্ক করে রাখতে হবে। তো ফোকাস কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মাথায় রাখবে অটো ফোকাসে কখনোই কাজ করবে না। অনেকে আছে অটো ফোকাসে কাজ করে। অটো ফোকাসে কাজ হয় কখন হয়, ধরো সাপোজ তুমি একটা কোনো পুজো পরিক্রমায় তুমি হয়তো গেছো নিউজ করতে, সেখানে এত লোক, সেখানে পার্টিকুলার তোমার আর ফোকাস করার কোনো জায়গা নেই, তুমি অটোতে মেরে একদম অল ফোকাস থেকে কাজ করো, কারণ ওখানে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে না। এ ধাক্কা মারবে, ও ধাক্কা মারবে, সামনে হাজার হাজার মাথা, তুমি কত লোককে বলবে এই সরুন সরুন সরুন, কেউ তোমার কথা শুনবে না, কারণ সবাই ঠাকুর দেখতে এসছে। আমরা কখন ম্যানুয়ালে কাজ করব, যখন আমরা পার্টিকুলার কোনো সিনেমা বানাবো, যখন আমার কন্ট্রোলে থাকবে, যেখানে সব লোককে আমি নিয়ন্ত্রণ করতে পারবো, তখন অতি অবশ্যই কিন্তু আমি ম্যানুয়াল ফোকাসেই কাজ করব। এবং আমি 1:1 ক্যারেক্টারকে আগে মার্কিং করব, দেন মার্কিং করার পর আমি ফাইনালি ফ্রেম, আমি কীভাবেই ফ্রেমটাকে নেব, ফ্রেম রেশিও কী থাকবে। টেলিভিশনের ক্ষেত্রে 4:3 তোমরা প্রত্যেকেই জানো, আর সিনেমাস্কোপের ক্ষেত্রে 16:9। আমি কোন রেশিওতে যাব সেটাকে আমি লক করে নেব, সাউন্ড চেক করে নেব। আগে দেখবে ভিটিআরের দ্বারা সাউন্ড চেক করা হতো, রেকর্ডিস থাকতো, এরকম বড় রেকর্ডার থাকতো, কানে হেডফোন লাগানো থাকতো, যার দ্বারা সাউন্ড চেক করা হতো। সাউন্ড আগে বুমিং মাইকের দ্বারা নেওয়া হতো, দেখবে এইভাবে বুমিং মাইক ধরতো, ক্যারেক্টারের মুখে দেওয়া হতো। এখন কর্ডলেস ল্যাপেল থাকে, বাস ক্যামেরার সাউন্ডেও সেই সাউন্ডটাকে নেওয়া হয়, যেন প্রপারলি যখন গাইড ট্র্যাক করা হবে তখন এডিটার যেন মেলাতে পারে, আর সেই গাইড ট্র্যাক শুনে আর্টিস্ট যেন ডাবিং করতে পারে। এটাকে বলে গাইড ট্র্যাক। এই গাইড ট্র্যাকটা যেন ঠিকঠাক থাকে, সেটা ক্যামেরাতে তুমি চালালেই বুঝতে পারবে তোমার গাইড ট্র্যাকের যে টেম্প সেটা আপ ডাউন করছে, যেটা এই ক্যামেরাতেও রয়েছে, তোমরা বহুবার দেখেছো এবং আজকেও দেখবে।